জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার মূল আকাঙ্ক্ষাই ছিল আধিপত্যবাদ, ট্যাগিং আর আমিত্বের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেয়া। জুলাই গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতার দাপটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নাগরিক হিসেবে নিজের অধিকার বুঝে নেয়া। ৩৬ জুলাইয়ের মূল চাওয়া ছিল রাষ্ট্র নামক স্বৈরাচারী ব্যবস্থার হাত থেকে জনগণের কাছে রাজনীতি সঁপে দেয়া। জুলাই গণঅভ্যুত্থানের আরও একটি চাওয়া ছিল রাজনীতিবিদদের পাশাপাশি সুশীল সমাজের দিক থেকেও সাদাকে সাদা আর কালোকে কালো বলার স্বাধীনতা থাকা। কিন্তু প্রশ্ন হলো ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে তা কতটা সম্ভব হয়েছে? রাজনৈতিক দল হিসেবে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ অন্যান্য দল এবং সমাজের সুশীল ও বুদ্ধিজীবীরা এই বিষয়গুলোকে কতটা গুরুত্ব দিয়ে রাজনীতি করতে পারছে কিংবা কথা বলতে পারছে, নাকি আবারও নতুন করে সেই পুরনো পথেই হাঁটছে? দর্শক, এসব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি ত্রিমুখী। আর নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা, আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে এসে যুক্ত হবেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি। আপনাদের দুজনকে স্বাগত। দর্শক, আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি মাহমুদ রাকিব। আমি একটু শুরুতে যেতে চাই মাসুদ কামাল ভাই আপনার কাছে। আপনি দেখছেন সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে গত কয়েকদিন ধরে আবারও যেন সে আগের অবস্থায় চলে গেল, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে। বিশেষ করে এই মুহূর্তে যে প্রধান তিনটি দল, যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনীতিতে মাঠে নেই, রাজনীতি করতে পারছে না, তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত রয়েছে, আমরা দেখছি এখন একদম প্রকাশ্যেই কিন্তু বিএনপি কথা বলছে জামাতের বিরুদ্ধে, জামাত বলছে বিএনপির বিরুদ্ধে, এনসিপি বলছে বিএনপির বিরুদ্ধে। মানে সব মিলিয়ে আবার একটি আমরা বলতে পারি ৫ আগস্টের আগে যেভাবে আওয়ামী লীগের সঙ্গে অন্যান্য দলগুলোর সম্পর্ক ছিল, এখন এই তিনটি দলের মোটা দাগে সম্পর্কটা সেখানে চলে গেছে। খুব বেশি দিন কিন্তু হয়নি, ১ বছরও এখনো হয়নি। কেন আবারও সেদিকে যেতে হলো? শুনেন, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি প্রথমে যে ভূমিকাটা দিলেন না, যে এই জুলাই গণঅভ্যুত্থানের কী উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্যগুলো যে ছিল, আপনি প্রায় ৬টা-৭টা বাক্য বলছেন, এগুলো যে ছিল এটা আপনি কে বললো? এটা আমরা তখনকার আপনি অনুষ্ঠানের উপস্থাপনা করার জন্য শব্দের মারপেচ দিয়ে সুন্দর করে সাজাইছেন। এটা কি কেউ বলছে তখন যখন ওই আন্দোলন চলে, তখন কি এই কথাগুলি কেউ বলছে যে জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য হলো অন্যকে কথা বলতে দেওয়া, জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য হলো গণতন্ত্র প্রতিষ্ঠা করা? কেউ বলছে? স্লোগান তো ছিল, এগুলো কেউ বলে না। স্লোগান কিন্তু ছিল। ওরা এখন বলে না, এখন এটা করে। আমরা তো বলছি আকাঙ্ক্ষা করে না ভাই, এটা করে না, এটা দিয়ে আপনি আর্গুমেন্টে যায়েন না। ওইটা কিছুই ছিল না। স্লোগান কি আছে না? মানুষ শুনেন, শত শত ভিডিও আছে। শুনেন, আমি বলি রুবিনাপাড়া শহীদ মিনারে দাঁড়িয়ে তো আরে ভাই আমি বলি না, শুনেন না আমার কথা। জুনায়েদ সাকিব ভাই দিয়েছে, আমাকে তো ডাকছেন বলার জন্য, আমি বলি শুনেন, তারপর মিলাই নেন। তখন লক্ষ্য ছিল বেসিক্যালি দুইটা। প্রথম লক্ষ্য ছিল যে তারা কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করছে। তারা কোটা চায় না, বৈষম্য মুক্ত চাকরির সুযোগ চায়, আর কিছু না। বৈষম্য মুক্ত চাকরির সুযোগ চায়, এটা ছিল প্রথম চাহিদা। দ্বিতীয় চাহিদা হলো শেখ হাসিনা নামক যে দানব আমাদেরকে শাসন করছিল 15 বছর, তার এবং তার যারা সাঙ্গপাঙ্গ তাদের বিদায় চায়। সিম্পলি এই দুটা জিনিস একমত, মানে মূল মোটা দাগে। আরগুলি বাকিগুলি যে যার মনের মাধুরী মিশিয়ে বানাইছে। এখন সবাই কি বলে, যার যেটা বললে সুবিধা হয় সে সেটা বলে। বিএনপির সুবিধা অনুযায়ী বলে আমরা এটা চাইছি, সাকিব ভাই ওনার সুবিধা অনুযায়ী বলে উনি কি চাইছেন, যার যার সুবিধা অনুযায়ী। কারণ সবারই তো আলাদা আলাদা রাজনীতি। মূল জিনিসটা অর্জিত হয়ে গেছে। কোনটা অর্জিত হয়েছে? শেখ হাসিনার বিদায় হয়েছে। যখন শেখ হাসিনা বলে 9 দফার থেকে কি হবে 1 দফা হইলো, আগের দফা সব এক হয়ে গেছে। কিন্তু শেখ হাসিনা বিদায়, যখন শেখ হাসিনা বিদায় হয়ে 1 দফা হয়ে গেছে, তখন বৈষম্য বিরোধী যে আন্দোলনটা ছিল ওইটাও শেষ হয়ে গেছে। কারণ এখন আবার কোটা শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় কোটা এখন দেখতে পাচ্ছি। যে কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু, সেই কোটা এখন আবার বেশ জাঁকজমকপূর্ণভাবে আসতেছে। কাজে এগুলো বলার জন্য বলা, এটা হলো আমাদের জাতীয় চরিত্র, এই মাটির দোষ। এটা বুঝছেন, এই মাটির বৈশিষ্ট্য। এই মাটিতে যা বুনবেন ওই গাছ একটাই হবে, যে আমার স্বার্থটা আমি কীভাবে নেই, এই হলো। এবং সেই কারণেই আপনি পরের যে প্রশ্নটা, যে কেন আমরা এক থাকতে পারলাম না, কেন আমরা যার যার মতো কথা বলছি, এটাই স্বাভাবিক। কারণ তখন এক হয়েছিলাম একটা উদ্দেশ্যে, শেখ হাসিনাকে সরাইতে হবে। তখন সবার সামনে উনি ছিলেন ভিলেন। এখন প্রত্যেকে অন্যকে ভিলেন মনে করে।
না, এক হলে এক থাকতে না পারা প্রতিপক্ষ হওয়া, আর এক হলে এক থাকতে না পারা একে অন্যের শত্রু হওয়া। এখন তো সেদিকে গেল আবার। যাবেই তো। প্রতিপক্ষকে যখন আপনি হারাতে না পারবেন, প্রতিদ্বন্দ্বীকে যখন আপনি খুব সুবিধা করতে না পারবেন, তখন আপনি কি করবেন? প্রতিদ্বন্দ্বীকে উল্টা মানে আপনার ব্যাকডোর দিয়ে তাকে আপনি হিট করার চেষ্টা করবেন। সিম্পল হিসাব, এবং এটি তাই হচ্ছে এখন। এখন যা কিছু ঘটতেছে ওইটা যার যার রাজনীতির কারণে, এবং আমাদের রাজনীতি যে কত ভয়ঙ্কর রাজনীতি এটা দেশের মানুষ এখন দেখতেছে। জি, আমি আসবো। রবীন্দ্র, আপনার কিছু নিশ্চয়ই মনে আছে আজকের সেই দিন, যে 2024-এর জুলাইয়ের যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক এরকম সময় আর একটু পরে ঢাকার কন্যারা নেমে আসলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্বৈরাচার। তো এই দিনটি ঠিক এক বছর আজকে পূর্ণ হলো মাত্র, কিন্তু আমরা সেই রাজাকার নিয়ে আবার দেখছি রাজনীতিতে আবার ফিরে এসছে, আবার সেই ট্যাগিং, একদল আরেক দলকে চাঁদাবাজ বলছে, আরেক দল আরেক দলকে রাজাকার বলছে, আরেক দল নানানভাবে ট্যাগিং ব্যাশিং শুরু হয়ে গেল। মানে আপনি তো বিএনপির এখানকার প্রতিনিধি, কেন এটি শুরু করতে হলো আবার? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এক বছর প্রায় হয়ে গেল, তাই না? আর কয়েকদিন পরে এক বছর পূর্ণ হবে, 5ই অগস্ট। পিছনে ফিরে তাকালে হতাশ হতে হয়। আপনি অনেকগুলো প্রশ্ন রেখেছেন না মাসুদ কামাল ভাইয়ের কাছে, যে এটা 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 স্বপ্ন ছিল। হ্যাঁ, এটা সত্য যে 1.5 মাসের আন্দোলন প্রাথমিকভাবে একটা কোটা সংস্কার আন্দোলন ছিল, সরকারি চাকরি বৈষম্যহীন করার আন্দোলন ছিল, এবং পরবর্তীতে আন্দোলনটি এক দফায় পরিবর্তিত হয়। কিন্তু আপনি যে বাক স্বাধীনতার কথা বলছিলেন, আপনি যে রাজনীতিতে সভ্যতার কথা বলছিলেন, আপনি যে একটা বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছিলেন, আমরা যে একটা মানে আইনের শাসনের বাংলাদেশ চেয়েছিলাম, আমরা বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম এই দেশের মানুষ যা ভাবছে যা চিন্তা করছে তা সভ্যভাবে লিখতে এবং বলতে পারবে, এই স্বাধীনতাটুকু। এটা কিন্তু দীর্ঘ 15 বছরে যে প্রেক্ষাপট, যেটি এই 1.5 মাসে চূড়ান্ত রূপ লাভ করেছে, এই 15 বছরের প্রেক্ষাপটের মধ্যে কিন্তু বহু লক্ষবার আমরা বলেছি। এবং ওই সময়টাতে যেহেতু প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের ছিল বিএনপি, এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকারও হয়েছে বিএনপি, এবং আজকে যে কথাগুলো গ্রাফিতিতে আমরা দেয়ালে লেখা দেখছি, এই কথাগুলো কিন্তু বিএনপি গত 15 বছর ধরে বলে এসছে। আজকে যখন রাজনীতিতে আমরা দেখলাম যে 15 বছরে একটা বিরাট ক্ষত, তো এই ক্ষতটা না এক বছরে সারাই হয় নাই, বরং ক্ষতটা আরো অনেক বেশি রক্তাক্ত এবং গভীর হয়েছে। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নেন, তখন কিন্তু আওয়ামী লীগের কিছু গুটিকতক সুবিধাবাদী লোক ছাড়া আপামর জনসাধারণ কিন্তু ওনাকে মেনে নিয়েছিলেন, ওনাকে স্বাগত জানিয়েছিলেন, এবং তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলেছিলেন যে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এবং আপনাকে আমরা এই জাতি পুনর্গঠনের দায়িত্ব দিলাম। সেই জায়গাটাতে আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে ঐক্যবদ্ধ করবার যেই একটা সুবর্ণ সুযোগ তার হাতে এসেছিল, সেটাকে কাজে না লাগিয়ে উনি জাতিটাকে আরো বেশি বিভক্ত করলেন। উনি প্রাথমিকভাবে যখন বললেন যে ছাত্ররাই আমার নিয়োগকর্তা, তখন ছাত্ররা ছাড়া আর যারা ছিল, আম জনতা, গোটা দেশের মানুষ, তার অন্য রাজনৈতিক দল, তারা নিজেকে প্রতারিত মনে করা শুরু করলো, বিট্রেড ফিল করলো, এবং মনে করলো একই কথা। পরবর্তীতে যখন আমরা দেখলাম যে তিনি রেজিগনেশন দেওয়ার কথাও ছাত্র সমন্বয়কদের মধ্যে থেকে একজনকে বেছে নিয়ে তার সঙ্গে শেয়ার করছেন, আমরা যখন দেখলাম যে তিনি বলছেন আমি ছাত্রদের দল গঠন করতে বলেছি, তা না হলে এই দেশে জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তিনি খুবই গুটিকতক মানুষ বা একটি গোষ্ঠীকে তার নিয়োগকর্তা, তার পালনকর্তা এবং জুলাই স্পিরিটের একমাত্র ধারক বাহক হিসেবে বলতে থাকলেন। তখন কিন্তু জাতি বিভক্ত হওয়া শুরু করলো এবং ভীষণভাবে বিভক্ত হলো। এরপরে আমরা দেখলাম যে একটি গোষ্ঠী যারা সরকারের মধ্যেও অবস্থান করছে এবং যারা বিএনপি ছাড়া অন্য পলিটিক্যাল পার্টিস, যারা আজকে বাদে কালকে নির্বাচন হলে 50টি আসন দূরে থাক, 20টি আসন এনশিওর করাই তাদের জন্য কঠিন হবে, তাদের মধ্যে এক ধরনের লোভ তৈরি হলো গত এক বছরে। তারা ভাবলেন যে নির্বাচন হলেই তো আমাদের এই যে সরকারি দলে থাকার যে ভাব, যে আনন্দ, যেই ক্ষমতা, সেটা আমরা হারিয়ে ফেলবো। সো ঠিক হাসিনা যেভাবে ক্ষমতা ছাড়তে চায়নি, এরাও তো পরোক্ষভাবে ক্ষমতার সেই ঘনিষ্ঠতা, ক্ষমতার সেই কাছাকাছি থাকা, ক্ষমতার বলয়ের মধ্যে থাকাতে অভ্যস্ত হয়েছে। এই মুহূর্তে যদি বলি বাংলাদেশের যে প্রশাসন, ডিসি, এসপি কিংবা সচিব পর্যায়ের, মানে কোন পন্থী লোক বেশি বসা আছে এটা বলা খুব বাস্তবতা কি? আপনি আমাকে একটা কথা বলেন তো, প্রশাসনে যারা বসে, আমলা যারা হয়,
তারা কি সত্যি কোনো পলিটিক্যাল পন্থী থাকে নাকি তারা সরকারি দলের হয়? সরকারি দল, এখন আপনি আমাকে প্রশ্ন করবেন, এখন তো কোনো সরকারি দল নাই। আমি একজন উপদেষ্টার রেফারেন্স আপনাকে দেই, তিনি হচ্ছেন রেজওয়ানা আপা। তিনি দেখলাম গতকালকে না পরশু বলছেন মবের সঙ্গে সরকার বা সরকারি দলের কেউ যুক্ত নন। তার মানে কোনো না কোনো একটা সরকারি দল আছে, আপনি আমি সেটি প্রত্যক্ষভাবে না দেখলেও কোনো না কোনো সরকারি দল আছে যেই দলটি সরকারে না থেকেও সরকারি দলের সকল সুযোগ সুবিধা পাচ্ছে। এবং আপনি সহজেই অনুমান করতে পারেন যেহেতু আমলাদের কোনো পলিটিক্যাল বৈশিষ্ট্য থাকে না, তারা সর্বদাই সরকারি দল করে। সো এখন যারা সরকারি দলের সঙ্গে যুক্ত, কারণ একজন উপদেষ্টা খোলাখুলি বলছেন সরকার বা সরকারি দল যুক্ত নয়, তো সরকারি দল যেহেতু একটা আছে, আমলা বলেন, এসপিডিসি বলেন, ওসি বলেন, পুলিশের কর্মকর্তারা বলেন, সকলেই নিশ্চয়ই সরকারি দলেরই সদস্য। এর বাইরে তো আর কিছু আমি বাংলাদেশে হয়তো সাকিব ভাই একটু আপনার কাছে অন্য বিষয়ে ফিরতেছি। সম্প্রতি ঘটনায় মিটফোর্টে যে হত্যাটি হলো, একদম খুবই অমানবিক একটি হত্যা হলো আমরা দেখলাম। এই হত্যাটি কে করেছে না করেছে একটা ভিডিও বের হলো, যদি দুদিন পরে বের হলো সেটি নিয়েও প্রশ্ন আছে। সেখানে আমাদেরকেও দাঁড় করানো হয় কাঠগড়ায়, কেন আমরা দুদিন পরে বিষয়টি আনলাম সেটি আলোচনার বাইরে যদি আমি একটু জানতে চাই। মানে এই মুহূর্তে তো বিএনপি ক্ষমতায় নাই, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি না, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীও নন বা কোনো মন্ত্রীও নন। মানে রাজনৈতিক দলগুলো আপনারা যারাই আছেন, আপনারা কিংবা আমরা জামাত বা সাধারণ অন্যান্য শিক্ষার্থীও দেখলাম বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, মানে বিএনপিকে ট্যাগ করে হত্যার সঙ্গে কেন স্লোগান দেওয়া শুরু করলো, এটি কি কারণ? ধন্যবাদ আপনাকে, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। রাজনৈতিক বিরোধ প্রতিযোগিতা এবং সেটা কখনো মানে এক পর্যায়ে মানে প্রতিপক্ষ হিসাবে আবির্ভূত হওয়া, এটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে তো খুব আশ্চর্যের বিষয়ও না, এমনকি অবাক করা মানে কোনো এটাই খুব স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক না আর কি। সেদিক থেকে ধরেন যে যার দুর্বলতা পাবে সেই দুর্বলতাকে মানে নানাভাবে সমালোচনা করার চেষ্টা করবে, সেটাই তো স্বাভাবিক। বিএনপির নাম এসছে যেহেতু যারা হামলা করেছে তাদের কোনো না কোনোভাবে একটা যুব দলের পরিচয় সেখানে এসছিল, তো সেইটাকে ব্যবহার করা হয়েছে, ব্যবহার করছে বিএনপি, সেখানে তার ভূমিকা নিয়েছে, তারা সেই সব লোকজনকে বহিষ্কার করেছে। জায়গাটা যেটা হয় যে এই ধরনের ঘটনা ঘটলে যারা ঘটাচ্ছে তার সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী, সরকার, তাদের একটা বড় দায় আসে এখানে। দায়টা যেহেতু সরকার আসলে এখানে একটা পক্ষ না, ওই অর্থে সরকার তার নিজে রাজনৈতিক সরকার না, সে নির্বাচনও করবে না কিংবা সে একটা দল খুলে বসেনি আপাতত, এবং সে কারণেই মূলত আক্রমণটা রাজনৈতিকভাবেই দেওয়া হচ্ছে, যদিও দায়টা সরকারের আসার কথা। এবং সরকারের সাথে একটু আগে যে কথাটা বললেন যে অঘোষিতভাবে যে একটা দল আছে, তারা আবার এই ক্ষেত্রে যে মানে দুই জায়গার সুবিধাটা নেয়, সরকারের থাকার সুবিধাটাও নেয়, আবার বাইরে থেকে রাজনৈতিকভাবে যে প্রতিপক্ষ হিসেবে থাকে অন্যদের সাথে সেটার সুবিধাটাও নেয়। তো সেই জায়গা থেকে তারা ওটা করছে। যেমন আমি সরকারের একজন উপদেষ্টাকে বলতে শুনলাম, আসিফ মাহমুদ, যিনি এই আন্দোলন থেকেই এসছেন এবং ডেফিনেটলি তারা এনসিপির সাথে ঘনিষ্ঠ, জি, তো তিনি বললেন আমরা প্রস্তর যুগে ফেরত যাচ্ছি, স্ট্যাটাসে বলেছে। এখন প্রস্তর যুগে যে আমরা ফেরত যাচ্ছি, প্রস্তর যুগে ফেরত যাওয়ার দায়টা কার? গভর্নমেন্টের। গভর্নমেন্ট মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, পুলিশের নাকের ডগায় প্রায় নাকের ডগায় আপনার এইরকম একটা হত্যাকাণ্ড হলো। ওখানে এতগুলো মানুষ দাঁড়িয়ে থাকলো, কেউ কি থানায় ফোন করেনি? কেউ জানায়নি? পুলিশ কোনোভাবে ঘটনাটা জানতে পারেনি? তাহলে সেখানে এসে তার কি দাঁড়ালো? মানে এই জবাবদিহিটা কোথায়? এই জবাবদিহিতাটা না থাকার ফলে কিন্তু দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে। এমনকি যার যেখানে ক্ষমতা আছে, কোথাও বিএনপির ক্ষমতা আছে, কোথাও জামাতের ক্ষমতা আছে, কোথাও এনসিপির ক্ষমতা আছে, কোথাও অন্য পার্টিরও থাকতে পারে। এখন ক্ষমতা যার প্রভাব, ক্ষমতা বলতে আমি যার প্রভাব বেশি, সে তখন দেখা যাচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী তখন তাদের অধীনস্থ হয়ে চলছে। এটা তো বাস্তব, কারণ আইনশৃঙ্খলা বাহিনী চিন্তা করছে আগের মডেলে, পুরনো
যে রাজনৈতিক বন্দোবস্ত সেই মডেলে যে আমাকে হয় সরকারি পার্টি টেকাবে অথবা ভবিষ্যৎ সরকারি পার্টি রক্ষা করবে, এটি তারা হয়তো ভাবছে, সুতরাং সেই অনুযায়ী তারা অ্যাক্ট করছে। Treatment এই করছে। গভর্নমেন্ট যে অস্তিত্বশীল এবং এই গভর্নমেন্ট যে কোনো একটা নীতির ভিত্তিতে এইটা চালাচ্ছে তার কোনো রকম প্রতিফলন তাদের উপর নাই। না থাকার ফলে এই ঘটনাগুলো ঘটছে, ঘটার পরে একটা পলিটিক্যাল হাউকাউ হচ্ছে, কেউ কারো হয়তো বহিষ্কার হচ্ছে। মাসুদ ভাই, একটু আপনার কাছে এবার তো তাও গ্রেফতার হলো, অন্য জায়গাতে গ্রেফতার হয় না। একটু জানতে চাই, মানে আমি যে বিষয় নিয়ে কথা বলছিলাম, মানে দায়টা ঘোষণা হওয়া বা বহিষ্কার হওয়ার আগেই বিএনপির দিকে কেন আসলো? আমি যদি আরেকটু বলি আপনাকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম, বুয়েট সহ নানান প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আমরা দেখলাম, সেখান থেকে নেমে আসে। এবং যে পরিমাণে আমরা ছাত্রছাত্রী দেখলাম, এরা তো নিশ্চয়ই, যদি আমরা খুব খোলামেলা বলি যে যে এনসিপির যে ছাত্র সংগঠন, ছাত্র সংসদ কিংবা শিবির, এত লোক হবার কথা না, মানে বিএনপির দিকে কেন তীরটি গেল? শুনেন, বিএনপির দিকে আপনি যখন কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন, ধরেন একজন লোক নিয়ে বদনাম করবেন, আপনি কান্নায় বদনাম করবেন, যে লোকটাকে সবাই চিনে, এটা বড় মানুষ, ওটা বদনাম করেও আরাম, কিন্তু লোকজন শুনবে তাই নাকি তাই নাকি। আপনি আমার মতো ক্ষুদ্র লোকের বিরুদ্ধে বলবেন ওই লোকটা কে, চিনিই তো না তারে। তো বড় মানুষের বিরুদ্ধে বদনাম করে একটা মজা আছে আলাদা। না, এই বদনামটা কিন্তু একদম রাস্তার কোনো লোকজন করেনি। আমি বলি, আমি মাত্র একটা ব্যক্তি সমাজের কথা, আমাকে 5-6টা ব্যক্তি বলতে দেন, তারপরে বলেন আপনি। তো এখন বিএনপির বিরুদ্ধে বললে সুবিধা। আর দ্বিতীয় আরেকটা কারণ হলো, বিএনপির লোকজন তৃণমূল পর্যায়ে আসলেই তো কিছু চাঁদাবাজি করতেছে, কিছু আকাম কুকাম তো করতেছে। এটা যে করতেছে না এটা মনে করার কোনো কারণ নাই। সব মসজিদের ইমাম কিন্তু বিএনপির কর্মী না, বুঝছেন না? কাজেই করতেছে, আকাম কুকাম তারা প্রচুর করতেছে। এখন যদি আপনি আবার একটা কথা মনে করেন, আমি একটা কথা বলি আপনাদেরকে। একবার এই ছাত্রদলের সভাপতি আছেন না রাকিব, ওই একবার একটা কথা বলছিল একদম শুরুর দিকে, খুব সম্ভবত সেপ্টেম্বর অক্টোবর দিকে গত বছরের। সে বলছিল যে এই যে ছাত্রলীগের মধ্যে যে শিবির আছে, এখন বেরোচ্ছে যে ছাত্রলীগের কমিটি যে ছিল, কিন্তু সে আসলে শিবির। সে বলছিল যে গত 15 বছরে শিবিরের ঢাকা ইউনিভার্সিটির কমিটিতে কে কে ছিল এটাকে তালিকাটা আপনারা করে দেন। গত 15 বছরে কে কে ছিল শিবিরের কমিটিতে, তাহলে আমরা বুঝতে পারবো তারা কোথায় কোথায় ছিল, কি কি পরিচয় ছিল। এটা শোনার পর শিবির কিন্তু বলছিল, শিবিরের সভাপতি বলছিল যে আমরা উত্তেজনা যেন ঠান্ডা রাখি, আমরা উত্তেজিত না হই। তার মানে তারা বলতে চায় নাই। বলতে চায় নাই কেন? চায় না এই কারণে যে গত 15 বছর আওয়ামী লীগ আসলে জামাতকে, শিবিরকে খুব একটা স্পেস দেয় নাই। তো তারা বিভিন্ন জায়গায় ঢুকে পড়ছিল। এখন ঢুকে পড়ার পরে যারা ঢুকে ছিল অথবা আছে, তারা যে এখনো ওই পরিচয়টা বহন করে এদের সুবিধা করে দিচ্ছে না, তার কিন্তু কোনো গ্যারান্টি এখনো নাই। কাজে এইটাও আপনি বলতে পারবেন না তারা আসলে কোন পরিচয়ে কোথায় কি করতেছে। হতে পারে তাদের এটা স্ট্র্যাটেজি। এবং কারণ আমি এটা কেন বলতেছি শুনেন, যখন কোনো একটা অপরাধ সংগঠিত, এই নামে আইনজীবী আছেন উনি বলতে পারবেন, যখন কোনো একটা অপরাধ সংগঠিত হয় তখন অপরাধবিদরা না প্রথমে দেখে যে এই ঘটনার কারণে বেনিফিশিয়ারি কে। তো এই ঘটনাগুলির কারণে বেনিফিশিয়ারি কে ভাই? আওয়ামী লীগ, বিএনপি, জামাত না কে? নিজেকে জিজ্ঞাসা করেন। আপনি বলেন না। না না, আপনি তো আমার বলতে দেন না, মাঝখানে ঢুকে পড়েন। না, বলেন আপনাকে বলাতে চাই, বলেন না। তো সিম্পল কিন্তু বেনিফিশিয়ারি কে? বিএনপি চাঁদাবাজ। আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। জামাতের আমির সাহেব লালমনিরহাট গেলেন, নির্বাচন নিয়ে বলেন। এখন কিসের নির্বাচন? পাটগ্রামের দৃশ্য দেখেন না? পাটগ্রামে কি হয়েছে? হ্যাঁ, পাটগ্রামে একটা ঘটনা ঘটছে। পাথর উত্তোলন নিয়ে কিছু লোককে ধরে আনছিল, বিএনপি নামধারী কিছু লোক যে থানা ভাঙচুর করছে। উনি যখন পাটগ্রামের কথা বলেন, উনি তখন কিন্তু পটিয়ার কথা বলেন না। কারণ পটিয়াতে যারা আক্রমণ করছে ওখানে বিএনপির নামটা উচ্চারণ করা যায় না। এই মানে কারা কুঞ্চি দিয়েও বলা যায় না, কাজে উনি বিএনপি নাম ওটা উচ্চারণ করে। তার মানে ওনাদের জন্য বিএনপির নামটা উচ্চারণ করাটা একটা সুবিধাজনক ব্যাপার, ওনার জন্য একটা আরামদায়ক কাজ। তো আরামের কাজটা সবাই করতে চাচ্ছে। এখন মোদ্দা কথা হলো, সব কিছু আপনি বাদ দেন, প্রকাশ্য দিবালোকে এরকম খুন খারাপি হচ্ছে, একটার পর একটা হচ্ছে। আগের দিন ঘোষণা দিয়ে পরের দিন একটা বাড়িতে হামলা করে মা বাচ্চা সহ 3 জনকে পিটে মেরে ফেলানো হচ্ছে। আগের দিন কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল। আমার প্রশ্ন হলো, দেশে কি কোনো গভর্নমেন্ট নাই? গভর্নমেন্ট কয়টা কি 11 চুজ খায়? গভর্নমেন্ট কি করে? পৃথিবীর যে কোনো দেশ হলে পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্যক্তি আর মধ্যে 3 বার সাসপেন্ড হইতো হয়। উনি খালি শ্রেণী অভিযান চালাতে চায়।
তো কোথায় সে উনি চালাবে উনি? জি, আপনার কাছে জানতে চাই, এই ঘটনায় দেখছি আমরা এই ধরনের যত ঘটনা ঘটছে সেখানে বহিষ্কার হয়, আমরা নানান সময় সেটি দেখেছি। বহিষ্কার হওয়ার পরেও এগুলো আপনারা যতটা প্রত্যাশিত চান অতটা হয়তো কমছে না, আপনাদের প্রত্যাশা অনুযায়ী তারেক রহমান যেরকম চায়। আমরা আবার এরকমও দেখছি যে যাদেরকে বহিষ্কার করা হয় তাদেরকে আবার আপনারা স্বীকৃতিও দেন, সভা সমাবেশে বক্তব্য বক্তৃতায়, হয়তো সে বহিষ্কার, তাকে আবার বলা হচ্ছে যে আমরা যেমন খুলনায় যে যাকে হত্যা করা হলো, কুয়েটের ঘটনায় যে একজন আসামি ছিলেন যুবদলের বহিষ্কৃত নেতা, তাকে তারেক রহমান বলছিলেন একটি প্রোগ্রাম আপনি শুনেছেন যে আমাদের যুবদলের নেতাকে খুলনায় বহিষ্কার করা হলো, তা নিয়ে কেন কোনো কথা নাই। তিনি কিন্তু স্বীকৃতি দিয়েছেন তাকে হত্যার পরে, ফোন করার পরে। জি, মানে তার মানে কি বহিষ্কার করার পরে আপনারা তাকে আবার কি স্বীকৃতি দিয়ে অন্যদেরকে মেসেজ দেন কিনা যে যারা বহিষ্কার তারাও দলে আছে, এমন কোনো বিষয় কিনা? আপনারা যে বহিষ্কার করেন এটি লোক দেখানো কিনা, একদম যদি সোজা কথা বলি? একেবারেই না, একেবারেই না। লোক দেখানোর জন্য কি সত্যি 4000 নেতাকর্মীকে বহিষ্কার করা সম্ভব? আর বিএনপির পক্ষে এই মুহূর্তে আর কোন ব্যবস্থা নেওয়া সম্ভব সাংগঠনিক ব্যবস্থার বাইরে? আমি একটু যোগ করি প্রশ্নটা আবার একটু, মানে বহিষ্কার 4000 আপনি করেছেন ঠিক আছে, কিন্তু তারা আপনাদের দলের অ্যাক্টিভিটির সঙ্গে এখনো যুক্ত আছে, সব প্রোগ্রামে অ্যাটেন্ড করছে, তাহলে বহিষ্কারটা মানে কি হলো? শুধু কাগজে কলমে বহিষ্কার কিনা? নট অ্যাট অল, নট অ্যাট অল। এখন দেখুন, বিএনপির আজকে ছাত্র দলের যে সমাবেশটা হয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন, এখানে কয়েক লক্ষ মানুষ জয়েন করেছে। এখন এই কয়েক লক্ষের মধ্যে আমি মানে কোন ইউনিয়নের কোন নেতাকে বহিষ্কার করলাম সেও যদি সেই সম্মেলনে আসে বা সেই সমাবেশে যোগ দেয়, এটা তো নাগরিকের সমাবেশে পরিণত হচ্ছে। এখানে তো আপনি কারো আশা ঠেকাতে পারবেন না, এটা তো আশা ঠেকানো সম্ভব না। কিন্তু কমিটি থেকে তো তার নাম বাদ, সে তো আর কমিটির সদস্য নয়, সে কমিটির কোনো মিটিংয়ে উপস্থিত থাকতে পারবে না, সে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কোনো মতামত দিতে পারবে না। কিন্তু জনসমাবেশে তো যে কেউ আসতে পারে, সেটা তো আর আমি বাধা বা আমরা দল হিসেবে বাধা দিতে পারবো না। আর আপনি যে উদাহরণটা দিয়েছিলেন, আচ্ছা আপনি চিন্তা করুন তো, আমি দুটো ঘটনা একটু পাশাপাশি আনি। এক হচ্ছে মিডফোর্ডের সামনে যে হত্যাকাণ্ডটি সংঘটিত হলো, একটা মানুষকে প্রকাশ্য দিবালোকে আপনি পাথর দিয়ে হত্যা করলেন, তার কয়েক হাত দূরেই আনসার ক্যাম্প, একটা আনসার সদস্য এগিয়ে এলো না, একজন প্রত্যক্ষদর্শী এগিয়ে এলো না। আজকে মানব জমিনে দীর্ঘ রিপোর্ট প্রকাশিত হয়েছে, ভিকটিমের পরিবার দাবি করছে এজাহার বদলানো হয়েছে, এজাহার থেকে 3 জনের নাম বাদ দেয়া হয়েছে। পুলিশ উল্টো বলছে তারা কি অশিক্ষিত, তারা পড়েনি, তারা তো পড়েই সই করেছে। কিন্তু তারা বলছেন যে তাদের সামনে যে এজাহার প্রথমে প্রেজেন্ট করা হয়েছিল, দ্বিতীয়বার যখন সই না আসলো সেই এজাহার বদলে গেছে। সরকার কোনো জবাব দেয়নি। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান স্পষ্টভাবে প্রশ্ন তুলেছেন যে যেই ব্যক্তিকে ভিডিওতে দেখা গেছে এই পাথর দিয়ে মার, এটা তো আমরা সবাই দেখেছি, তো সেই ব্যক্তিকে কেন গ্রেফতার করা হয়নি, সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? সরকার কিন্তু নিশ্চুপ। ঠিক তার 2 দিন পরেই যুবদলের একজন কর্মী, যার কথা আপনি বলছিলেন, সাবেক কর্মী, তিনি বহিষ্কৃত, কিন্তু তিনি তো বাংলাদেশের নাগরিক, তিনি তো একজন মানব সন্তান। আপনি তাকে মেরে তার রক কাটলেন। রক কাটাটা কাদের সিগনেচার ওয়ে অফ হ্যান্ডলিং অপোনেন্টস আমরা কি জানি না? আমি আপনাকে আরো ক্লিয়ার করে দিই, যমুনা টেলিভিশনে জামাতের শীর্ষস্থানীয় নেতাকে ইন্টারভিউ করার সময় রক কাটা সংক্রান্ত প্রশ্ন করা হয়েছে। তখন তিনি চ্যালেঞ্জ করেছেন যে আপনি আমাকে কয়েকটি উদাহরণ দেখান, আমরা এরকম করেছি। যমুনা টেলিভিশন বেশ কয়েকটি উদাহরণ সামনে নিয়ে এসছে, তিনি কোনো উত্তর দিতে পারেননি। সুতরাং রক কাটা কাদের সিগনেচার, এটা যমুনা টেলিভিশন রিপোর্টে দেখ আর না দেখ, এটা বাংলাদেশের 18 কোটি মানুষ জানে। কিন্তু সেই হত্যাকাণ্ডটি কি আপনাদের কাছে, বিএনপির কর্মী সে নয়, সে বহিষ্কৃত, ঠিক আছে, কিন্তু সে তো বাংলাদেশের একজন নাগরিক। তার হত্যাকাণ্ডটি কারো চোখে সেভাবে ধরাই পড়ল না। মানে ওই ঠিক যেটা বলছিলেন মাসুদ কামাল ভাই, যে যেখানে বিএনপিকে দোষারোপ করতে পারলে আরাম লাগে, সেটা সরকারেরও আরাম লাগে, সেটা জামাতেরও আরাম লাগে, সেটা এনসিপিরও আরাম লাগে, সেটা মানে অন্যান্য যে আরাম করার সুযোগ কেন দিচ্ছেন? আর আরাম লাগে যেহেতু সুযোগটা দিচ্ছেন কেন আপনারা? সুযোগ দেওয়ার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কি, এত বড় একটা পলিটিক্যাল পার্টি, এই পার্টির একদম টপ থেকে সেই ওয়ার্ড লেভেল পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কয়েক কোটি সমর্থক এবং নেতাকর্মী, এই কয়েক কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা কঠিন। তাদের বিরুদ্ধে আমরা যেটুকু করতে পারি সেটা করেছি, বাকিটা তো সরকারের দায়িত্ব। আমি যদি এখন প্রশ্ন করি যে আপনি যদি একটু করে পেছনে ফেরেন, রক কেটে যুবদলের সাবেক
নেতাকে হত্যা, তার আগে প্রস্তর যুগে বাংলাদেশের ফিরে যাওয়া, তার আগে মাদারীপুরে মা সহ 2 সন্তানকে ঘরে ঢুকে হত্যা, তার আগে অসংখ্য এরকম ঘটনা, মবের ঘটনার উদাহরণ আমরা দিতে পারি। একটা দেখান তো যেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে, কেন হচ্ছে না? সরকার কি চাইছে যে এটা আরো ইনক্রিজ করুক, এই ধরনের ঘটনা আরো বাড়ুক এবং সমাজে একটা অস্থিরতা তৈরি হোক, সো দ্যাট লালমনিরহাটে ধর্ষণের ঘটনা কিন্তু আবার রায়ও হয়েছে, আমরা দেখেছি খুব অল্প সময়ের মধ্যে এমনটা কিন্তু ঘটেছে। কিন্তু আপনি যদি পরিসংখ্যান দেখেন, বিবিসি একটা রিপোর্ট করেছে গতকালকে যে কি পরিমাণ ঘটনা ঘটছে, দিস ইজ অ্যালার্মিং। আমরা কি বেড়েছে এটা বেড়েছে কি বাড়েনি আমি জানি না, বিবিসির ওটা নাই, কিন্তু এর আগে বিজনেস স্ট্যান্ডার্ড একটা রিপোর্ট করেছিল মবের উপরে, সেটা দেখাচ্ছে অনেক বেড়েছে। সমকাল একটা রিপোর্ট করেছে হত্যার মানে পরিসংখ্যান দিয়ে এই প্রস্তর ঘটনার পরে, সেখানে দেখা যাচ্ছে হত্যাকাণ্ড অনেক বেড়েছে। এখন পরিসংখ্যান যদি চান তাহলে বিজনেস স্ট্যান্ডার্ড মব বেড়েছে বলে পরিসংখ্যান দিয়েছে, তাদের ভিডিও রিপোর্টিংও গেছে, আবার সমকাল রিপোর্ট করছে হত্যার সংখ্যা বেড়েছে। সো এগুলো তো আইন শৃঙ্খলার অংশ, সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে আবার সরকার যে পরিসংখ্যান দিয়েছে তাতে তারা দেখিয়েছে যে মানে বাড়েনি আবার কমেও নেই, এমনটি তারা দেখিয়েছে, সমান সমানই আছে। আগের বছরগুলোর এই মাসে যে তুলনা করেছে 6 মাস বা 1 বছরের যে কম্পারিজন। আমি একটু যেটা বলতে চাচ্ছি আপনাকে, আপনি ছাত্রদলের আজকে মিছিলের কথা উদাহরণ দিলেন যে সেখানে কেউ আসলে তো সেটি দেখা যাবে না, ঠিক আছে। ছোট্ট করে জানতে চাইবো, আপনার নিশ্চয়ই মনে আছে 5 আগস্টের পরে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছিল, চাঁদাবাজির অভিযোগে সেখানকার যে আহ্বায়ক ছিল সাইফুল আলম নীরব, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, বহিষ্কার না, কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়া হয়েছে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া আবার রাজনীতির। আমরা দেখেছি তার নেতৃত্ব চাঁদাবাজির বিরুদ্ধে বড় মিছিল হয়েছে গতকাল, এটি নিয়েও আবার কথাবার্তা হচ্ছে, যার বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ তার নেতৃত্বে আবার বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল। তাহলে দেখুন, পলিটিক্সে আমি বলবো যে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইজ ভেরি ডিফিকাল্ট। উনি চাঁদাবাজির অভিযোগ এসছে, তার বিরুদ্ধে কি কোনো মামলা হয়েছে? সরকার যদি চাঁদাবাজি হতো সরকারের কিন্তু মামলা করার দায়িত্ব, রাষ্ট্র বনাম সরকার করেন, এটি গণমাধ্যমে এসছে বিভিন্ন। আচ্ছা, তো সরকার কেন করেনি? তাহলেই তো আজকে উনি মিছিলটা নিয়ে বেরোতে পারতেন না। এই যে একটা একটা করে যদি আপনি ঘটনাগুলো দেখেন, সরকার তো চাইছে যে যতটুকু ঘটে প্রোপাগান্ডা হয় তার চেয়ে বেশি, যেহেতু কোনো ব্যবস্থা নেওয়া হয় না, সো কিছু ঘটনা ডেফিনেটলি ঘটে, কিন্তু প্রোপাগান্ডা চালানো হয় তার শতগুণ বেশি। ধরুন আজকে আপনি যে উদাহরণটা দিলেন, এখানে কেন সরকার আইনগত ব্যবস্থা নেয় যদি চাঁদাবাজি ঘটনা সত্য হয়? আর যদি আইনগত ব্যবস্থা না নেওয়া হয়, যদি আইনগতভাবে তিনি মামলা মোকাবেলা করে দোষী সাব্যস্ত না হন, তাহলে আজকে তিনি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে তো কোনো বাধা থাকার কথা না, তাই না? জি, সাকিব, একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমরা যেটি জুলাই গণঅভ্যুত্থানের একটি বড় কিন্তু কথা ছিল যে ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা, একজন একজনের পাশে দাঁড়ানো, যে কোনো সংকটে পড়লে, কিন্তু আমরা পুরান ঢাকায় কিন্তু সেটি দেখলাম না। আপনি বলছিলেন, সবাই বলছিলেন একজনকে মেরে ফেলা হচ্ছিল, সবাই পাশে দাঁড়িয়েছিল, এবং পরে যেটি হলো বিভিন্ন গণমাধ্যম গিয়েছে, এখন টিভি সহ আমরা দেখেছি সবাই আশপাশের দোকানদার যারা স্থানীয় কেউ কথা বললো না, ভয় পাচ্ছিল। আপনি নিশ্চয়ই দেখেছেন এই প্রতিবেদনগুলো। মানে কেন ভয়টা কেন কাটলো না এখনো? দেখুন, মানে মানুষের একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা মানুষের শক্তির একটা জাগরণ ঘটেছে। সেই মানুষের যে শক্তি, সেই শক্তিকে ধারণ করার কিংবা সেই শক্তিকে ধরে রাখার যে সংগঠিত জায়গা, সেটা তো আর মানুষ যার যার জায়গায় ফেরত গেছে। তো মানুষের এই যে নির্ভয় অবস্থাটা, সেটা একটা মুহূর্তের জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু যখন আবার সে তার বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, তখন সে এককভাবে তো আসলে ওই সাহসী জায়গায় আর আসতে পারে না। তার পাশে কে দাঁড়াবে সেটা তো নিশ্চিত নয়। জুলাই অভ্যুত্থানের সময় একে অপরের পাশে দাঁড়িয়েছে সবাই, জীবন দিয়ে পাশে দাঁড়িয়েছে। সেই শক্তি, সেই সাহস যখন আবার সে ব্যক্তিতে পরিণত হয়েছে, তখন আর সেই শক্তি, সাহস তার না। পরের দিনগুলো কথা বলছে না ক্যামেরার সামনে যে কি দেখছেন, পরের দিনও বলছে না, কারণ সে তার পরের দিনের প্রতিক্রিয়া জানে। কি এখনো কেন সেই বলি, কেউ না কেউ কোনো না কোনো পক্ষের কাছে আমি শত্রুতে পরিণত হতে পারি, এবং তার ফলে আমাদের ভয়াবহ একটা পরিস্থিতি হতে পারে। এই যে জনগণের মধ্যে ঐক্যবদ্ধ শক্তি, এটা সংগঠিত না থাকলে তখন তো সে ব্যক্তিতে পরিণত হয়। ব্যক্তির কাছে নিরাপত্তাটা কোথায় পাবে? যখন রাষ্ট্র তাকে সে নিরাপত্তা দেয়। রাষ্ট্র যখন তাকে নিরাপত্তা দেয় না, তখন সে ভীতির মধ্যে থাকবে এবং অসহায় থাকবে, যথাসম্ভব সাথে নাই পাচে নাই এরকম একটা অবস্থা মেনটেন করবে। ফলে আমরা এক অর্থে আবার সাময়িক সময়ের জন্য পেছনেই ফিরেছি, মানে আগের মতো একটা অবস্থায় ফেরত গেছি। আসলে আলোচনাটা ভিন্ন জায়গায় করা দরকার। একটা হচ্ছে যে, যেমন ধরেন বিএনপি একটা বড় পার্টি, কোনো সন্দেহ নাই,
দুটো জায়গা আছে যে বিএনপিতে এসে মোটামুটিভাবে এখন নানা ধরনের গুন্ডা পান্ডা চাঁদাবাজ ইত্যাদি সব জায়গা করে নেওয়ার চেষ্টা করছে, কারণ এই নামটা ব্যবহার করলে তারা প্রভাব খাটাতে পারে এবং চাঁদাবাজিটা করতে পারে। এখন এইটাকে কীভাবে বিএনপি ডিল করবে? বিএনপির মতো পার্টি কিংবা বাংলাদেশে বড় পার্টিগুলোর মুশকিলটা হচ্ছে যে তারা যে সমাজের বিরাট একটা অংশ যেভাবে পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপের মধ্যে চলে, একটা প্রাইভেট ম্যানেজমেন্ট আছে যারা টাকা তোলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এবং সেই ম্যানেজমেন্ট তারা ওই ম্যানেজমেন্টটা রক্ষা করে। এই ব্যবস্থার সাথে বিএনপি কিংবা এই জাতীয় বড় দল, এর আগে আওয়ামী লীগ, তাদের একটা মানে কি বলা যায় যে অস্তিত্বগত সম্পর্ক আছে, মানে এটার উপর তারা ডিপেন্ডেন্ট, এই রিলেশনশিপটা আছে, যার ফলে এই ধরনের পার্টিতে যোগ দেওয়া লাভজনক। ওই কারণে এই প্রভাবশালী এখানে যোগ দেয়। এখন বিএনপি অভ্যুত্থানের পরে যে পলিসিটা তাদের নেওয়া দরকার ছিল যে পার্টিকে এইভাবে ব্যবহার করবে, সামনে নির্বাচন আছে, তাহলে কিভাবে সে পার্টি এটা মোকাবেলা করবে এবং মানুষের প্রত্যাশার সাথে এই অবস্থা তো মানুষ মেনে নিতে চায় না, এটা আমরা কিভাবে সামঞ্জস্য করব। সেই জায়গায় বিএনপি কোথায় কোন তার ফেইলিয়ার সেটা তাদের চিহ্নিত করতে হবে। বিএনপি নেতৃত্ব বলছেন আমরা বহিষ্কার করছি, আমরা এটা চাই না, জিরো টলারেন্স, কিন্তু প্র্যাকটিক্যালি এটা যে ধরনের পদক্ষেপ নিলে এই জায়গাটাতে বন্ধ হওয়া সম্ভব সেটাতে তারা আসলে আদৌ যেতে পারছেন কিনা সেটা তাদের বিচার বিশ্লেষণ করা দরকার, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আবার দেখেন বিষয়টা আবার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আসবে। আইনশৃঙ্খলা বাহিনী যদি বিএনপির তাবে চলে যায় যে আচ্ছা বিএনপি নেক্সটে গভর্নমেন্ট ফর্ম করতে পারে, তাহলে তাদেরকে খুশি করে চলতে হবে, তাহলে তো এখানে কোনো কিছুই অপারেট করছে না, পুরনো বন্দোবস্ত চালু। এখন আপনার বন্দোবস্ত শব্দ হয়তো শুনতে ভালো না লাগতে পারে, কিন্তু এর মধ্যে দিয়ে রাজনৈতিকভাবে যে বাস্তবতাটা প্রকাশ পায় সেটা হচ্ছে যে আমরা কতগুলো পুরনো ধরন সম্পর্ক এটাকে বদলাতে চাইছিলাম এবং এই বদলাতে চাওয়ার ব্যাপারটা রাজনৈতিক সংগ্রামের মধ্যে উঠেছে। নাহলে তো 31 দফা, রাষ্ট্র মেরামত, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, সংস্কার কথার কোনো প্রয়োজন ছিল না। এই আলোচনাগুলো এসছে মানে হচ্ছে আমরা এগুলো বদলাতে চেয়েছি। সেইটা ছাত্ররা যখন আন্দোলনে আসলো তারা ফ্যাসিবাদের বিলোপ চেয়ে এটাকে আরও প্রসারিত করতে চেয়েছে। কাজে এখানে কোনো পার্থক্য নাই, কিন্তু পার্থক্যটা এসে দেখা গেল যে অন্যান্য দলে এমনকি ধরুন জামাত কিংবা এনসিপির কথাও আসছে, যেহেতু তাদের সাথে সরকারের একটা সম্পর্ক আছে। যেমন ধরুন এই যে আসিফ মাহমুদের এই বক্তব্য কিন্তু রাজনৈতিক বক্তব্য, উপদেষ্টা হিসেবে তিনি একটা পলিটিক্যাল বক্তব্য দিচ্ছেন, একটা নির্দিষ্ট দলকে মানে ইঙ্গিত করে যে কেউ শিক্ষা নিচ্ছে না, কিন্তু মানে ব্যাপারটা কিন্তু তাদের নিজেদের জন্য। রাষ্ট্র কিন্তু শিক্ষা নিচ্ছে না, সরকারও শিক্ষা নিচ্ছে না, সরকারের দায়িত্ব ছিল একই রকমই মানে দায়হীন এবং আমরা কি করতে পারি ইত্যাদি টাইপের। হ্যাঁ, আমরা তদন্ত করছি, তদন্ত কমিটিগুলো এক একটা ধামা হয়ে উঠে, যেগুলো ধামা আগের মধ্যে বলছে। মাসুদ ভাই, আপনি জানেন যে সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উনি বলেছেন যে আগামী নির্বাচনের জোটের ক্ষেত্রে যে জামাতের সঙ্গে আলোচনা হবে না, এনসিপির জন্য দরজা খোলা। আপনি নিশ্চয়ই দেখেছেন এই সংবাদটি। এর ঠিক একদিন পরেই আবার নাহিদ বলল যে আমরা কোনো চাঁদাবাজদের সঙ্গে জোট করব না। নাহিদ আজকে আবার বলেছেন পটুয়াখালীতে চাঁদাবাজ ও আর মুজিববাদের নতুন পাহারাদার বিএনপি, মানে একদম এখন কিন্তু কথা প্রকাশ্যে বলছে এনসিপিও। মানে এই জামাতের কথা জানেনি, জামাতকে নিয়ে এখন জামাত বলছে বিএনপির বিরুদ্ধে। আমরা শুরুতে যেটা বলছিলাম, মানে অশনি সংকেত কি পাচ্ছেন কিনা আগামী ভোটকে কেন্দ্র করে? অশনি সংকেত নেই ভাই, আমরা হলো আমরা তো পাবলিক, তো আমরা তো বুঝি না। ওনারা জ্ঞানী মানুষ, সালাউদ্দিন আহমেদ সাহেব তো বিশাল নেতা, তো উনি কেন বলতেছেন যে এনসিপির জন্য দরজা খোলা, মানে এটা বলার মাধ্যমে উনি ওনার কোন প্রেম প্রকাশ করছেন এটা আমরা সাধারণ মানুষ কিন্তু বুঝি না। আমরা কি করি, আমরা সামনের দিনগুলি যেদিন ভোট হবে ওই দিন ভোট দিতে যাব, এবং ভোট দিতে যাওয়ার সময় কোন দলের কোন নেতা কি বলছে এটা একবার করে স্মরণ করার চেষ্টা করব। এবং সালাউদ্দিন আহমেদের এই বক্তব্য যতবার স্মরণ করব ততবার আমার কাছে মনে হবে যে এই দলটা কি দেশ চালাতে চায়। আমার মনে হবে যে কোন বিবেচনায় সে এনসিপির জন্য দরজা খোলা রাখতে চায়, যে দলটা তাদের প্রত্যেকটা স্টেপ দিচ্ছে বিএনপিকে ডিফেম করার জন্য, বিএনপিকে বেজ্জতি করার জন্য, তাকে দিতে চায়। হয় অনেক সময় এরকম, কখন হয় যেমন ধরেন দুইটা দল খুব একদম নেক টু নেক ফাইট করছে, তখন 1% ভোটওয়ালা একজন লোককেও কিন্তু অনেক সময় লোকে নেয়, কিন্তু 1% দিয়ে আমি জিতবো। তো বিএনপিকে এখন নেক টু নেক ফাইটে কারোর সঙ্গে আছে না, তো নিজের সম্পর্কে যার এতটুকু বিশ্লেষণ নাই, তো সে তো দলের বড় নেতা, আমি তো অস্বীকার করতে পারবো না। তাহলে তো বিএনপি বড় নেতা বানায় রাখছে, বিশাল নেতা, বিশাল কোনো ব্যাপার না। তো উনি কোন বিবেচনায় বলেন যে আমার ওর ভোটটা দরকার আছে,
নাকি একটা মাত্র কারণ আমি খুঁজে পাই, সেটা হলো ওই যে বললেন না যে একটা সরকারি দল আছে, উনি হয়তো এটাকে সরকারি দল মনে করছেন, মনে করে ভাবছেন এই দলটা কিন্তু আমার সঙ্গে নেই, সরকারের কাছ থেকে আমি একটু হেল্প পাবো। যে পলিটিক্যাল পার্টি জনগণকে বাদ দিয়ে সরকারের কাছ থেকে হেল্প পেতে চায়, সেই দলের প্রতিও আমার অনুকম্পা ছাড়া আর কিছু নাই। তো উনি কি কারণে এটা চান? হলো তো এখন প্রেম করছিল, প্রেমের প্রস্তাব দিছিল, প্রস্তাবে তো জবাব পাইছে, শর্ত একটা খাইছে, লজ্জা পাবে কিনা জানি না। তো এটা বলে কিভাবে এই লোকটা? এনসিপির বিটা কিরে, ভিত্তিটা কিরে ভাই? আমি একটা কথা বলি আপনাকে আজকে, একদম লিখে রাখেন, এটা অন দ্য রেকর্ড লিখে রাখেন। আগামী নির্বাচনে যদি এনসিপি আলাদা নির্বাচন করে, যদি একা একা নির্বাচন করে, সে পদ্মই পাক আর যেটাই পাক, একা একা নির্বাচন করে, তারা যদি কোনো একটা আসনে জামানত রক্ষা করতে পারে, এইটা হবে তাদের সাফল্য। আচ্ছা, মানে জেতার কোনো সম্ভাবনাই? তা আমি কি বলছি জেতার কথা, ওইটার দিকে আপনি টানেন কে? আপনি কিন্তু মানে বড় একটি চ্যালেঞ্জ দিলাম তো, আপনি লিখে রাখেন আজকে, লিখে রাখেন। আচ্ছা, সাথে আরেকটু ছোট্ট আরেকটা বিষয় একটু যুক্ত করি, এরপরে আমরা ভাই বাংলাদেশে ভোটের রাজনীতি বড় পিকুলিয়ার। একটা দল, যে দলের কোনো নেতার বয়স 35 না, 35-এর উপরে না, তাকে এই দেশের মানুষ 65-55 লোকের তার ভোট দিবে? আচ্ছা, আমি আপনাকে যেটি বললো যে যদি কোনো একটি আসনে জামানত রক্ষা পায়, সেই দলের সঙ্গে আপনারা জোট করার একটি অলিখিত আমন্ত্রণই জানিয়েছেন, আমরা সেটি দেখেছি। কেন এত কি দরকার এনসিপিকে? এনসিপিকে বিএনপি আমন্ত্রণ জানিয়েছে জোটে, অনেকটা দরজা খোলা। ভাই বলছিলেন, মাসুদ ভাই, যে এনসিপির অবস্থা দিন আগে বলছিলেন বিরতির আগে কত শোচনীয় অবস্থা আগামী ভোটে হতে পারে, সেই দলকে কেন লাগবে বিএনপির? বিএনপি তো কখনো কারোর জন্য দরজা বন্ধ করেনি। বিএনপি একটা উদার গণতন্ত্র। এখানে দরজা বন্ধ বলেছেন যে জামাতের সঙ্গে জোট হবে না। হ্যাঁ, জামাতের সঙ্গে হবে না, একদম হবে না। আপনাদের সবচেয়ে কাছের বন্ধু, দীর্ঘদিনের সবচেয়ে। হ্যাঁ, দীর্ঘদিন। আবার জামাত তো আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিন পলিটিক্স করেছে, বিএনপির চেয়ে অনেক কম। হ্যাঁ, হতে পারে, কিন্তু ছিল তো জামাত আওয়ামী লীগের সাথে। সো পলিটিক্সের হিসাব নিকাশ, নির্বাচনকে ঘিরে, রাজনীতিকে ঘিরে, বিরোধী দলের আন্দোলন সংগ্রামকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন জোট হতে পারে, সেটা অবাক হবার কিছু নাই। তবে বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপির হাত ধরে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র এসছে। সো এই অভ্যুত্থানের সার্বক্ষণিক মানে একদম ডে 1 থেকে যারা মাঠে ছিল তারা হচ্ছে বিএনপি, এবং এই অভ্যুত্থানের প্রেক্ষাপট রচিত হয়েছে বিএনপির হাত দিয়ে। সো বিএনপি যদি মনে করে যে নতুন তরুণ দল, যে দলটি নতুন সংগঠিত হয়েছে, তাদের নানান রকম বিচ্যুতি আছে, নৈতিক স্খলনের অভিযোগ অনেক এসছে, অর্থনৈতিক অভিযোগ অনেক এসছে, কিন্তু তারপরেও বেশ কিছু মেধাবী তরুণ তো এই দলে আছে। সো তাদের জন্য, ইয়াং জেনারেশনের জন্য বিএনপি যদি মনে করে যে সেই দলকে নিয়ে তারা নির্বাচন করবে, এবং সেটার একটা বড় কারণ এটিও হতে পারে, মাসুদ কামাল ভাই যে কথাটি বলছেন এটা আমিও বিশ্বাস করি, যে তারা যদি এককভাবে নিজের মার্কায়, সেটা পদ্ম, শাপলা, যাই হোক না কেন, নির্বাচন যেটাই যেই মার্কাতেই তারা নির্বাচন করুক না কেন, তাদের জামানত থাকবে না, এটা আমিও বিশ্বাস করি। সো এই ছেলে মেয়েগুলো কিন্তু হারিয়ে যাবে, দে উইল বি জাস্ট লস্ট। সো এই ছেলে মেয়েদের মধ্যে যাদের সত্যি প্রতিভা আছে, তাদেরকে যদি কোনো বড় রাজনৈতিক দল সে সুযোগ দিতে চায়, তারা ভালো করবে। সেইখানে এসে জানতে চাই, আপনি বলছেন যে এনসিপির নৈতিক স্খলন আছে, সেই নৈতিক স্খলনের অভিযোগ বিএনপির বিরুদ্ধে আছে, চাঁদাবাজির অভিযোগ আছে, আবার নতুন করে আছে নাহিদ বলল যে মুজিববাদের নতুন পাহারাদার বিএনপি, এটিও বলছে। এই যে নেতিবাচক নানান বৈশিষ্ট্য বিএনপির গায়ে লাগলো, হয়তো আগেও ছিল কিনা জানি না, এটি আগামী ভোটে নেতিবাচক প্রভাব পড়বে কিনা, কি মনে হয় আপনার? দেখুন, ভোটকে কেন্দ্র করে একটি দল আরেকটি দলকে মেলাইন করবার চেষ্টা করবে, এটা আমাদের রাজনীতির সংস্কৃতিতে নতুন কিছু না। সো বিএনপির বিরুদ্ধে নানান অদ্ভুত উদ্ভট অভিযোগ আনবে, ধরুন মুজিববাদের কথা, এটা শুনলে স্বয়ং মানে শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে উনি হেসে ফেলতেন। বিকজ যেই দলটি গত 15 বছরে তার অসংখ্য নেতাকর্মী হারিয়েছে কেবলমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, যেই দলটির টপ লিডারশিপ থেকে শুরু করে একেবারে লোয়ার টায়ার পর্যন্ত আমাদের কোনো হেনস্থা নাই যে হয় নাই, সেই দল নাকি মুজিববাদকে ধারণ করছে। সো এইসব হাস্যকর কথা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক স্ট্রং। আমি আপনাকে, যেহেতু আমরা বিশ্বাস করি যে মানুষের ভোটেই শেষ রায় নির্ধারিত হয়, আমি ভোট পর্যন্তই অপেক্ষা করব। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, এর কোনো প্রভাব যদি ভোটে থাকে,
আমি সেটা মনে করি না। এটা ফলাফলই বলবে। সাকিব, একদম ছোট্ট করে জানতে চাইবো যে এই যে পরিস্থিতির কথা আপনি আমাকে আজকে তো খুব ছোট করে না সবাই ছোট করে বলছে, আর যেটি আমরা যে বিষয়টি ছিল যে এনসিপি বিএনপির যে জোট হওয়া না হওয়া নিয়ে আপনি বলছিলেন যে আপনি এই বিষয়ে বলতে চান। একই সঙ্গে আরেকটি সর্বশেষ সঙ্গে যুক্ত করতে চাই যে যারা সমাজের বুদ্ধিজীবী কিংবা সুশীল সমাজ 5 আগস্টের আগে তারা যেমন একদিকে হেলেছিল, এখন কি তারা মানে একটা জায়গা আছে আইলের উপরে আছে না কোনো দিকে হেলে পড়ছে? দুটি বিষয় দেখুন, মানে একটা হয় কি যে দুটো বিপরীতকে আমরা অনেক সময় এমনভাবে দেখতে চাই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আকারে আর কি। হ্যাঁ, তার যে আরও অন্যান্য বিষয় থাকে সেই বিষয়গুলো আমরা দেখি না। তো অনেকগুলো দ্বন্দ্বের মধ্যে থেকে দুটো দ্বন্দ্ব হয়তো প্রধান হয়ে ওঠে, কিন্তু তার মানে অনেকগুলো জায়গাগুলো কিন্তু নাই হয়ে যায় না। জি, কিন্তু কেবলমাত্র দুটো বিষয়কে এনে কেবল বিপরীত হিসেবে দেখতে থাকলে তখন কাঠামোটা নিজেই কিন্তু একে অপরের মানে অস্তিত্বের শর্ত এবং জন্ম দিতে থাকে। কিভাবে? যেমন ধরেন আমরা ফ্যাসিবাদ বিরোধিতা করতে করতে অনেক সময় কিছু কিছু শক্তিকে আমরা দেখি ফ্যাসিবাদী বৈশিষ্ট্যগুলো ইন্টারনালাইজ করতে, ওই একই রকম আচরণ করতে। এখন যেমন অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের অনেক বৈশিষ্ট্য, মানে যারা নিজেদেরকে খুব অ্যান্টি ফ্যাসিস্ট বলছেন, তারা তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ, তাদের পলিটিক্যাল অ্যাকশনের মধ্যে এটা বেশ ব্যাপকভাবে প্রকাশিত। সেইটা যারা ফেসবুকে লড়াই করেন, সোশ্যাল মিডিয়াতে করেন, সোশ্যাল মিডিয়ার উপরে কার কর্তৃত্ব সেটা দিয়ে কিন্তু অনেকে রিয়ালিটি তৈরি করছে। বাস্তব সমাজ আর সোশ্যাল মিডিয়া এক জিনিস। সোশ্যাল মিডিয়াতে আপনি একটা কৃত্রিম বাহিনী তৈরি করতে পারছেন এবং সেইটার মধ্যে আপনার অর্থ থাকলে, সেই ধরনের আয়োজন থাকলে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি একটা রিয়ালিটি তৈরি করতে পারেন। ওই যে আপনি যে বললেন না যে কেন ওই লালবাগের ঘটনাটি, মিটফোর্ডের ঘটনাটি, ওইখানে আপনার যেভাবে দ্রুত ছড়িয়ে পড়লো, একটা নির্দিষ্ট ন্যারেটিভে ছড়িয়ে পড়লো, এটা সোশ্যাল মিডিয়ার কাজ। এবং আমাদের দেশের মানুষ তো হচ্ছে যে বেশিরভাগ সময় চিলে কান নিয়ে গেছে, কানের দিকে না থাকে চিলের দিকে দৌড়াতে থাকে। তো এই কারণে আমরা সোশ্যাল মিডিয়াতে কিছুটা মানে বাজবিচার না করেই ওই হুজুগের পেছনে ছুটতে পছন্দ করি। হুজুগ তৈরি করলে, বোমবাস্টিং কথাবার্তা বললে, ওরে ধরবারো গালাগালি করলে, হ্যাঁ এমন একটা উদ্ভট কিছু বললে আপনি বেশ দৃষ্টি আকর্ষণ করতে পারেন। রিজনেবল কথা বললে, না এটা খুব গুরুত্বপূর্ণ, রিজনেবল কথা বললে আপনি তখন অতটা গুরুত্ব পাবেন না। এই জায়গাটা তৈরি হয়। মধ্যে শেষ বাক্যটা বলি, যাকে আপনি বিরোধিতা করছেন, ধরেন এই চাঁদাবাজি, এই যে রেন্ট সিকিং একটা অবস্থা, খালি বখরাজীবিতা, এই যে আপনি পেট্রন ক্লায়েন্ট একটা কাঠামোর মধ্যে রাজনৈতিক দল, আপনি কি সত্যি সত্যি এটার বিরোধী, নাকি আপনি নিজে ওই জায়গাটার দখল চাচ্ছেন? ফলে কাচের ঘরে থেকে ঢিল মারার অবস্থাটা তৈরি হচ্ছে। বাংলাদেশের নতুন গণতান্ত্রিক বন্দোবস্তের যে রাজনীতি, সেটা স্লোগান অনেকে দিলেও সেটা যথাযথভাবে ধারণ করছে না। শেষ করে 20 সেকেন্ড আপনার সময় মাত্র, সেটি হলো যে আমরা দেখছি চাঁদাবাজ নিয়ে কেউ করে মন্তব্য করলে বিএনপি তারা এটিকে নিজের গায়ে মেনে নিচ্ছে, আবার স্বাধীনতা বিরোধী জামাত এইসব বিষয়ে কোনো বিষয়, রাজাকার কোনো বিষয় আসলে জামাত তার গায়ে নিয়ে নিচ্ছে। তাদের কিন্তু বলছে না যে বিএনপি চাঁদাবাজ বা জামাত রাজাকার, কিন্তু তারা তাদের সমর্থকরা গায়ে নিয়ে নিচ্ছে। কেন? 20 সেকেন্ড সময়। গায়ে নেবে কোনো, বিএনপি তো বলছে, বলবে না কোনো বিএনপি না, বিএনপি ছাড়াও যদি কেউ বলে তাও গায়ে নিয়ে নিচ্ছে। গায়ে নিচ্ছে না তারা। তারা যে জিনিসটা করছে, বিএনপি নিজের দলকে সুসংহত করার চেষ্টা করছে, জামাতও তার দলকে সুসংহত করার চেষ্টা করছে। দুই দলের এটা অধিকার আছে রে ভাই, তারা তাদের মতো কাজ করতেছে। কিন্তু তারা কি করছে, দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। মানুষকে সিদ্ধান্ত নিচ্ছে, এটা হলো ইম্পর্টেন্ট। মানুষ কিন্তু ভাই সব বুঝে। ওই যে আজকে পরিসংখ্যান দিয়ে আমাদের মানে প্রধান উপদেষ্টাকে দিয়েছে না, দেওয়ার আগে সে ভুলে গেছে যে মার্ক টোয়েন একটা দারুণ কথা বলছিলেন, আর কি 3 ধরনের মিথ্যা আছে। একটা হলো মিথ্যা, একটা হলো জঘন্য মিথ্যা, আর একটা হলো পরিসংখ্যান। বুঝছেন? কাজে এই তৃতীয় ওই মিথ্যা দিয়ে, ওইগুলো দিয়া মানুষ, ভাই আজকে বৃষ্টি হচ্ছে না, আপনি পরিসংখ্যান দিয়ে বুঝাই দিলেন। আমি রাস্তায় এটা শুনে বাইরে এলাম, বাইরে ভিজে গেলাম, হলো। একদমই ক্লিয়ার। আপনাদের অসংখ্য ধন্যবাদ তিনজনকে আমাদের সাথে কথা বললেন। দর্শকরা কথা বলছিলাম তিনজনের সঙ্গে, তারা কিন্তু একটি বিষয়ে এসে কাজ করলেন যে শুধু পরিসংখ্যান বা শুধু কথা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু মূল বিষয় না, বাস্তবতা হলো প্রান্তিক পর্যায়ে মানুষ কি ভাবছে। আগামী ভোটে প্রান্তিক পর্যায়ের মানুষ কিন্তু প্রত্যেকটি দলের আচার আচরণ, ব্যবহার, বৈশিষ্ট্য এবং তাদের কাজ দিয়ে পরিমাপ করে আমরা প্রত্যাশা করবো প্রত্যেকটি দল সেগুলো মাথায় রেখেই দেশের জন্য কাজ করবেন। সে প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।